আমাদের দেশের মানুষের গড় আয় কত? আজকের আমার ভারতবর্ষের জাতীয় আয় এবং সেই আয়টাকে সমস্ত জনগণকে দিয়ে ভাগ করলে হয় মাথা পিছু আয়। তাহলে একজন ভারতীয় ইনকাম করে 1,13,000, বাংলাদেশের মানুষ ইনকাম করে 1,25,000, চায়নার একজন মানুষ ইনকাম করে বছরে 12 লক্ষ টাকা, সিঙ্গাপুরের একজন মানুষ ইনকাম করে বছরে 65 লক্ষ টাকা, আজকের ভারতের একজন মানুষ ইনকাম করে 1,13,000। এর দ্বারাই বোঝা যায় ভারতবর্ষ যখন স্বাধীনতা পেয়েছিল তারপরে ঠিকঠাকভাবে দেশ কোনো সরকার চালাতে পারেনি। না পেরেছে কংগ্রেস সরকার, না পেরেছে যুক্তফ্রন্ট, না পেরেছে আদার্স গভর্নমেন্ট। তারা কিন্তু আমাদের ভারতের জাতীয় আয় বা মানুষের আয় বৃদ্ধি করতে পারেনি। সে জায়গায় অন্য অন্য দেশ যারা স্বাধীনতা পেয়েছিল আমাদের পরে তারা কিন্তু অনেক এগিয়ে গেছে। তাহলে সমস্যাটা কোথায়? ভারতের প্রতিটি মানুষের যদি আয় না বৃদ্ধি হয় তারা সম্মানের সাথে বেঁচে থাকতে পারবে না। আয় হচ্ছে মূল চাবিকাঠি। দেশটা কত উৎপাদন করবে, কিভাবে তাদের উৎপাদন ডিস্ট্রিবিউশন করবে, এই সিস্টেমটা যদি ঠিকঠাক না থাকা যায় তাহলে দেশের মানুষ দিনের পর দিন গরিব হয়ে যাবে, ভিখারি হয়ে যাবে, দাস হয়ে যাবে। যেমন কোম্পানি রাজত্ব আমাদের ভারতবর্ষে চলেছিল, তেমনি মোদিজির নেতৃত্বে আদানি আম্বানি কোম্পানি আবার কিন্তু ফিরে আসছে, আমাদেরকে কিন্তু দাস বানিয়ে ছাড়বে। কারণ আমাদের মানুষের বেঁচে থাকতে গেলে যে একটা সম্মানের সাথে বেঁচে থাকতে গেলে একটা ইনকাম দরকার, সেই ইনকামটা কিন্তু কোনো ভারতীয়, প্রায় 98% ভারতীয় সেই জায়গায় পৌঁছাতে পারেনি। সেই জন্য আমাদের শ্রদ্ধেয় আমাদের আইএসএফ এর একমাত্র বিধায়ক, যিনি বিধানসভার একজন নক্ষত্র, তিনি বারবার বলছেন মিনিমাম ওয়েজেস অ্যাক্ট চালু করা। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট কি? এটা একজন মানুষ আনঅর্গানাইজ সেক্টরে বা ক্যাজুয়ালে বা অন্যান্যভাবে দেশের যারা পরিষেবা দিচ্ছে তাদের বেঁচে থাকার জন্য সম্মানের সাথে ন্যূনতম মজুরি, অর্থাৎ ওই টাকা নিচে গেলে ওই ফ্যামিলিটা বা ওই যুবকটা বা ওই যুবতী তার ঘরের খরচাপাতি চালাতে পারবে না, সেটাকে বলা হয় মিনিমাম ওয়েজেস অ্যাক্ট। তাহলে এই মিনিমাম ওয়েজেস অ্যাক্ট চালু হলে আমাদের পশ্চিমবঙ্গে কারা বেশি উপকৃত হবে? আদিবাসী সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, ওবিসি সম্প্রদায়ের মানুষ, এসটি সম্প্রদায়ের মানুষ। কারণ আমাদের এই সেকশনের মধ্যে বেশিরভাগই লোকজন নয় সিভিক পুলিশে আছে, নয় আইসিডিএস এর দিদিমণি হয়ে আছে বা অন্য অন্য ক্যাজুয়াল ওয়ার্কে যুক্ত আছে। তাহলে আমাদের বিধায়ক সাহেব যেটা বলছেন যে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট আমরা চালু করব যদি পশ্চিমবঙ্গে কোনোদিন আমরা ক্ষমতায় আসতে পারি, তাহলে আমরা মিনিমাম একটা যে আর্নিংস দরকার সেই আর্নিংসটা আমরা কিন্তু গ্যারান্টি দেব। তাহলে দেশকে উন্নত করতে গেলে, এগিয়ে নিয়ে যেতে গেলে দেশের নাগরিকের আয় বৃদ্ধি প্রথম শর্ত। প্রথম শর্ত দেশের মানুষের আয় বৃদ্ধি করতে হবে। তাহলে আয় বৃদ্ধির যে প্রকল্পগুলো কেন্দ্র সরকার বা রাজ্য সরকার নিয়েছে আমরা একটু আলোকপাত করি। ভারতবর্ষ যখন স্বাধীনতা পেল তারপরে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল। যারা যারা আছেন WBCS পড়েছেন বা পুলিশের অফিসার আছেন বা যারা মাস্টারমশাই আছেন, যারা ইকোনমিক্স নিয়ে পড়েছেন, আমি WBCS বা যারা IAS ইকোনমিক্স ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে চাই আমি পড়াই, তো তাদেরকে বলছি এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে দিয়ে দেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে জাতীয় সম্পদ তৈরি করা হয়েছিল। জাতীয় সম্পদ কি না? রেল, এনটিপিসি, বিদ্যুৎ শিল্প, কয়লা শিল্প, সেই শিল্পগুলো, এই যে শিল্পগুলো তৈরি করা হয়েছিল দেশের মেহনতি মানুষের ট্যাক্সের টাকায়, সেই শিল্পগুলো তাই কাজ পাবে কে? দেশের মানুষ। কিসের ভিত্তিতে পাবে না? আমাদের দেশের সংবিধান চলছে, এসসি কাস্টের মানুষ তারা রিজার্ভেশনের চাকরি পাবে, এসটি মানুষ তাদের রিজার্ভেশনের চাকরি পাবে, অর্থাৎ রেল বা জাতীয় সম্পত্তি যেগুলো আছে সেগুলোতে সবাই চাকরি পাবে। তাহলে এই সম্পদগুলো যখন বেচে দেওয়া হলো সব থেকে ক্ষতিগ্রস্ত কারা হবে? এসসি কাস্ট, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সংখ্যালঘু মুসলিম, তাদের সংখ্যা তো মাত্র 2%, তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে না, তারা ছোটখাটো ব্যবসা করে দিন গুজার করে। তাহলে সব থেকে বেশি ক্ষতি হলো আদিবাসী মানুষ, শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষ,
ওবিসি সম্প্রদায়ের মানুষ যাদের রিজার্ভেশন চালু আছে, অর্থাৎ ভারতের ভূমিপুত্রদের মেধাশক্তিকে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত মোদি সাহেব আম্বানির নেতৃত্বে করছে, অর্থাৎ কোম্পানির রাজত্ব আবার ফিরিয়ে আনতে চাইছে। তাহলে আমাদের দেশের যে নাগরিকের আয় বৃদ্ধি করার যে প্রকল্পগুলো ভারত সরকার এতদিন করেছিল দেশের মেহনতি মানুষের ট্যাক্সের টাকা দিয়ে, সেই টাকা কিন্তু আদানি ও আম্বানির হাতে তুলে দিল জলের দামে। তাহলে দেশের জাতীয় সম্পদ যখন আদানি আম্বানির হাতে তুলে দিচ্ছে আমরা বুঝতে পারছি না, আর এখানে ধর্মের খেলা আপনাদেরকে মাতিয়ে রেখেছে। তাহলে এই ধর্মীয় রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এরই নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা মানুষের আয় বৃদ্ধি হচ্ছে কিনা এটা আমাদের প্রশ্ন থাকবে। আমরা যখন ক্ষমতায় আসব আমরা আয় বৃদ্ধি করতে পেরেছি কিনা সেটা নিয়ে আপনারা প্রশ্ন তুলবেন। কটা মন্দির হলো, কটা মসজিদ হলো, কটা গির্জা হলো, এই প্রশ্নগুলো করবেন যারা ওই ক্ষেত্রে দায়িত্বে আছে। একজন শাসক সে সবসময় চেষ্টা করবে যে আমার দেশের মানুষ কিভাবে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকবে। তার দেশের মানুষের আয় বাড়লো কিনা, জিডিপি বাড়লো কিনা, হসপিটালের সংখ্যা বাড়লো কিনা, হসপিটালে যে পরিষেবাটা দেওয়া হয়েছে সেটা কোয়ালিটেটিভ হলো কিনা, যে শিক্ষা ব্যবস্থা চালু আছে আনুপাতিক হারে মাস্টার যাচ্ছে কিনা, সেই স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ওখানে জলের ব্যবস্থা আছে কিনা, সেই জলটা কোয়ালিটেটিভ ওয়াটার কিনা, সত্যি কি ড্রিঙ্কিং যোগ্য কিনা, এই যে সামাজিক ইনফ্রাস্ট্রাকচারগুলো কিন্তু গড়ে উঠবে। এবং আইএসএফ আসলে আপনার ভবিষ্যৎ থেকে আপনার বাচ্চার ভবিষ্যৎ কিন্তু আমরা বেশি সিকিউর করব। কিভাবে না, আপনাদের একটা পড়াশোনার, আপনাদের তো আর পড়াশোনা হবে না, আপনাদের আর স্কুলে নিয়ে যেতে পারবো না, বাট আইএসএফ একটু দায়িত্ব নিতে পারে যে আপনার বাচ্চাকে মিনিমাম আমরা গ্র্যাজুয়েট করব, তারপরে সরকারি প্রচেষ্টায় আমরা একটা ভালো গেইনফুল ওয়ার্ক অর্থাৎ একটা চাকরি দেব। আর যাদের চাকরি দিতে পারবো না তাদের জন্য ব্যবসার পরিবেশ তৈরি করব, সেই পরিবেশে একজন যুবক বা যুবতী ব্যবসা করে সম্মানের সাথে যাতে পায়ে দাঁড়িয়ে থাকতে পারে। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। পরিষেবা দিচ্ছে না, যে স্কুলে তারা আসবে, স্কুলে পরীক্ষা চলছে, যদি নিজেদের বাচ্চারা না পরিষেবায় ঠিকঠাক থাকতে পারে তাহলে তারা কিভাবে রাজ্য চালাবে, রাজ্যটা কিভাবে চালাবে? যদি মাস্টারদের পরিষেবা না দিতে পারে, হসপিটালে রুগীদেরকে যদি না পরিষেবা দিতে পারে, তারা রাজ্যের মানুষের কিভাবে পরিষেবা পাবে? এইটা আমাদের প্রথম জানতে হবে। প্রথম দেখতে হবে যে মানুষ কোন দলের সঙ্গে। 500 টাকা ভিক্ষা দিয়ে কাউকে কেনা যাবে না। আপনার প্রথম ভাবতে হবে যে কেন্দ্রের সরকার আজকে বলেছিল যে ওই মানে কালো টাকা সাদা করব, 15 লাখ টাকা করে গরিব মানুষের দেবো। 15 লাখ টাকা এই রাজ্যে কোনো ব্যক্তি যদি বলতে পারে আমি 15 লাখ টাকা পেয়েছি তো আমরা এই দল থেকে পরিত্যাগ করব, এটা আপনাদের মিডিয়ার সামনে বলছি। এবং 400 টাকা যে গ্যাস সিলিন্ডার ছিল সেই 400 টাকা থেকে আজকে 1200 টাকা হয়েছে। তাহলে আপনি বলুন 2 মাসে একটা গ্যাস সিলিন্ডার লাগে, সেই 2 মাসে যদি একটা মানুষের থেকে যদি 800 টাকা বেশি নেওয়া হয় তাহলে মানুষের পরিষেবা কি দিচ্ছে? পেট্রোল ডিজেল আপনারা দেখলে পরিস্থিতি কি হয়েছে, এই মদের রাজ্য ছড়িয়ে দিয়েছে। শিক্ষা দুর্নীতি থেকে এমন ভাবে হয়েছে যারা মাস্টার যোগ্য দেবে সেই তারা আজকে কিন্তু সব জেলের মধ্যে, শিক্ষা জেলের মধ্যে, আপনাদের খাদ্য জেলের মধ্যে, সমস্ত কিন্তু জেলের মধ্যে। তো মানুষ যে সুরক্ষিত হবে সেই মানুষ কিন্তু সুরক্ষিত নেই, সেইটা আপনাদের মাথায় রাখবে।